আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে এবং আপনার বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎকে, অতীত তো চলেই গেছে, বর্তমানে আপনি কেমনভাবে আপনার কর্মজীবন চলছে কিংবা আপনার ব্যক্তিগত জীবন চলছে, ভবিষ্যতে আপনার লক্ষ্য কী, সেই লক্ষ্যে আপনি কতটা এগিয়ে চলেছেন, এই সব কিছু নিয়ে আমরা আজ আলোচনা করতে বিশেষ আলাপচারিতা। এবং এই বিশেষ আলাপচারিতায় আমাদের সঙ্গে রয়েছেন রেকি মাস্টার প্রিয়াঙ্কা সাহা আমাদের সঙ্গে রয়েছে। প্রথমেই প্রিয়াঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আর ডেফিনেটলি রয়েছেন আপনারা। সাম্প্রতিক অতীতে বা এই বর্তমান সময়ে ভীষণভাবে এই শব্দটা শোনা যায়, তা হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু রেকির ওপর ভীষণভাবে নির্ভরশীল। রেকিটা আসলে কি, কিভাবে এর টোটাল সিস্টেমটা চলে, এই নিয়ে আমরা কথা বলবো। দীর্ঘদিন ধরে এই থেরাপির সঙ্গে কাজ করছেন এবং মানুষের একেবারে উপকার করে চলেছেন ভীষণভাবে, নিঃশব্দে এই উপকারটা করে চলেছেন প্রিয়াঙ্কা। প্রথমেই আমাদের দর্শকের প্রশ্ন, এই রেকিটা কি এবং কিভাবে এটা কাজ করে? আগে রেকিটা কি যদি আমাদের দর্শকদের আপনি একটুখানি ব্যাখ্যা করেন। রেকিটা হচ্ছে, দেখো আমরা জানি যে আমাদের সর্বস্ব শরীরের মধ্যে একটা এনার্জি কাজ করে। আমরা উঠছি, বসছি, দাঁড়াচ্ছি, কর্মক্ষেত্রে যাচ্ছি, বাড়িতে আসছি, সবটাই আমাদের যে এনভায়রনমেন্টে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এনার্জি। সেই এনার্জিটাই হচ্ছে রেকি। কথাটা হচ্ছে রেকি হচ্ছে আমাদের ঊর্জা বা এনার্জি। এবারে আমরা হতে পারি মনে করো গাড়ি চালাচ্ছি বা কাজ করছি বা খাচ্ছি, তুমি দেখবে আমাদের শরীরে কিন্তু একটা ভাইব্রেশন হয়, আমরা ফিল করি যে আমরা একটা ভাইব্রেটেড মোডে আছি। তো সেই জিনিসটাকে যখন আমরা একটা বল, মনে করো একটা বলকে চিন্তা করছি, আমার হাতের মধ্যে একটা বল আছে, সেই বলটাকে চিন্তা করছি, সেই বলটার মধ্যেও তো একটা এনার্জি আছে। তুমি বলটা ছুটছো, বলটা পড়ছে, বলটা আবার ফিরে আসছে, সেই ব্যাপারটা যেরকম একটা এনার্জির দ্বারা কাজ হচ্ছে, ঠিক রেকিটা আমাদের এনার্জি। এবারে বলি রেকিটা কাজ করছে কিরকম। রেকিটা কাজ করছে, মনে করো আমরা প্রচুর পেশেন্টস দেখি রেকি দ্বারা। যেমন হতে পারে তাদের অনেক সমস্যা, যেমন হতে পারে ব্যথা, মাইগ্রেন, তারপরে ইনসোমিয়া, ক্যান্সার, প্রচুর পেশেন্টস আমরা দেখছি। শুধু তাই নয়, রেকি আমাদের এখন কর্মক্ষেত্রতেও কাজ করে। যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, যেটা এখন আমাদের ঘরে ঘরে মুখে মুখে কথা হয়েছে যে ডিপ্রেশন, অ্যাংজাইটি। অ্যাকচুয়ালি কি, আমাদের শরীরের মধ্যে 7টা চক্র থাকে। সেই চক্রগুলো আমাদের দৈনন্দিন কাজেই বলো আর এত লাইফের যে প্রবলেমসেই বলো, সেই চক্রগুলোর মধ্যে ব্লকেজ হতে শুরু করে। সেই ব্লকেজগুলো মানেই হচ্ছে জ্যাম। এবারে তুমি মনে করো জ্যাম হওয়া মানে কি, তোমার ফ্লোটা ঠিক হচ্ছে না, ইউ আর নট গেটিং দ্য ফ্লো। তো যখনই আমাদের এই জ্যামগুলো শুরু হয়, তখনই আমরা ব্লকেজটা গোটা শরীরের মধ্যে অনুভব করি। এবারে আমরা কি বলছি, আমি তো ফুল মানে হার্ডওয়ার্ক করছি, তাও আমার কাছে সেই মানিটারি এফেক্টটা কম, আমার মধ্যে এফেক্টটা পাচ্ছি না, বা বাচ্চাদের মধ্যে কনসেন্ট্রেশন কম, ফোকাস কম, অনেকে বলছে আমাদের রিলেশনশিপ ইস্যুর মধ্যে। তো সেই অ্যাকচুয়ালি প্রবলেমটা কিন্তু আমাদের ভেতরের প্রত্যেকটা চক্রতে। এবারে তারপরে যদি আমি তোমাকে বলি, মনে করো শারীরিক সমস্যার মধ্যে আমরা দুটো জিনিসকে খুব লক্ষ্য করি, আমাদের মেন্টাল স্টেবিলিটি আর আমাদের থিঙ্কিং কোয়ালিটি। আমরা যখন খুব ডিপ্রেস থাকি, আমাদের মনের মধ্যে এই ভাবনাটাকে আমরা বারে বারে দিতে থাকি, আরে আমি তো ডিপ্রেসড, আমি কিন্তু তখন উঠে কখনোই বলি না যে না আমি ভালো আছি, আমি এটা থেকে বেরোবো। আমরা সবসময় নেগেটিভ কথাটাই আগে চলে, নেগেটিভ কথাটা মানে কি, আমরা সেটার প্রভাবটা আরো বেশি করে মাথার মধ্যে নিতে শুরু করি। সেইখান থেকে অর্ধেক রোগ কিন্তু আমাদের মাথার মধ্যে বসে যায়, আমাদের ব্রেনের মধ্যে সেটা বসে যায়। সেইটাকে বার করাটাও কিন্তু একটা রেকিরই প্রসেস। ঊর্জাটা হচ্ছে আমাদের সেটাই, যে সেই প্রসেসটা দিয়ে আমরা কি করছি, আমরা ডিস্টেন্সে হিলিং করি। 19 সেকেন্ডের মধ্যে আমি এখান থেকে বসে তোমাকে যদি একটা এনার্জি দিতে থাকি, তুমি কিন্তু ফিল করতে পারবে যে তুমি কিছু একটা রিসিভ করছো। ঠিক 19 সেকেন্ড পর থেকে তোমার বডি কিন্তু ওটা অ্যাক্টিভেট করতে শুরু করে দেবে। আচ্ছা, সেটা ডিসটেন্স ওয়াইজ? হ্যাঁ, ডিসটেন্স ওয়াইজও হচ্ছে, টাচেও হচ্ছে। কিন্তু যেহেতু আমরা এখন ডিসটেন্সটাকে খুব ভালোভাবে মানে করছি, তো এখন প্রচুর মানুষ ডিসটেন্সেই নিতে প্রয়োজন, মানে তারা ডিসটেন্সে নিতেই পছন্দ করছে এবং ডিসটেন্সে খুব ভালো কাজ হচ্ছে। আচ্ছা, আমি প্রিয়াঙ্কাকে একটু ইন্টারাপ্ট করে বলবো, যারা আজকের এই বিশেষ আলাপচারিতা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন 19 সেকেন্ডের মধ্যে, 19 সেকেন্ডসের মধ্যে কিন্তু রেকির যে হিলটা, সেটা
ডিস্টেন্স ওয়াইজই কিন্তু তার কাজটা করতে শুরু করছে, যেমন প্রিয়াঙ্কা বলছে। এবং একদম সহজ সরল ভাষায় যেটা বোঝা যাচ্ছে, ধরুন আপনি গাড়ি রাস্তায় বার করেছেন, আপনার ট্রাফিক জ্যাম যখন হয় তখন ন্যাচারালি একটা গোটা রাস্তা জুড়ে ট্রাফিক জ্যাম হয়ে যায়। তাহলে অতীতের জ্যামটাকেও আমাদের কাটাতে হবে এবং কাটিয়ে তাহলে আমরা ইন ফিউচার সামনের দিকে আমার গাড়ি বা আমার চলার পথটা আরো মসৃণ হবে, তাই তো? মানে যদি আমি এইভাবে ব্যাখ্যা করি। হ্যাঁ, তুমি এটা একদম ঠিকই বলেছো। অতীতের যে জ্যামটা, এটা নিয়ে প্রথমে আগে বলে দিই যে দেখো, আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু একটা পাস্ট আছে। পাস্ট মানেই হচ্ছে সেখানে দুঃখ, কষ্ট, হাসি, খেলা, কিন্তু আমরা কষ্টগুলোকে বয়ে আনি, হ্যাপিনেসটাকে ছেড়ে দিই। এটা আমাদের মানে একদম মানে পার্টিকুলারিটি লাইফে এটা মেনটেন। তো সেই জিনিসটা, সেই ট্রমাটাকে যদি আমরা বইতে থাকি, সেটা কি আকার নিচ্ছে? বড় হচ্ছে। কেন, যে মুহূর্তে তুমি একটা রুমের মধ্যে একটু ধুলো দেখছো, সেটাকে তুমি যখন পরিষ্কার না করছো, সেই ধুলোটা জমতে জমতে কিন্তু বাড়তে শুরু করে, এবং আফটার অল কি দেখা যায়, সেটা অনেকটা আকার নিয়ে নিয়েছে। তো ফার্স্ট আমরা এটাই বলি যে রেকি মানেই হচ্ছে প্রোটেকশন। আমরা সেই মানুষটাকে প্রোটেক্ট করছি, আমরা কর্মক্ষেত্রটাকে প্রোটেক্ট করছি, আমরা বাচ্চাটাকে প্রোটেক্ট করছি, বা আমাদের রিলেশনশিপ ইস্যুটাকে প্রোটেক্ট করছি, আমরা পুরো ব্যাপারটাকে প্রোটেক্ট করছি। প্রোটেকশনের প্রথম ব্যাপার হচ্ছে মানুষ বা সেই সম্পর্ক বা কাজক্ষেত্রটাকে, পুরো ওয়ার্ক জায়গাটাকে আমরা কি করছি, একটা শিল্ড তৈরি করে দিচ্ছি। এবারে শিল্ডটা কি? সেই এনার্জিটা, সেটাকে আমরা মুড়ছি, সেই এনার্জিটা দিয়ে তুমি প্রোটেকশনটা পাচ্ছ। এরপরে তুমি যখন মানে সেই প্রোটেকশনটার মধ্যে থাকছো, তুমি অটোমেটিক্যালি সেই রেকির এনার্জিটাকে ফিল করছো, তুমি ভালো আছো, তুমি ভালোভাবে কাজ করছো, তোমার সেই হ্যাপাজেট লাইফের মধ্যে সেই ডিস্টার্বেন্ট কোয়ালিটিগুলো অনেক কমে যাচ্ছে। তো যখনই তুমি সেটা ফিল করছো, তুমি অটোমেটিক্যালি সাকসেসের পথে এগোচ্ছ। আর মানে রেকিটা আমাদের পুরোপুরি সেই সাকসেসকে লিড করছে সেই মুহূর্তে। বাহ, প্রিয়াঙ্কা যেভাবে বলছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে আপনার যদি ইচ্ছে থাকে, এবং অনেক সময় আমরা এই কথাটা বলি যে আমি ভালো নেই, বা আমরা যে অবস্থায় রয়েছি আমরা সেই অবস্থাটাকেই বারবার, সেই শব্দটাকে আমরা বারবার বলতে থাকি, আমি ভালো নেই, আমার চারিদিকের পরিবেশটা ভালো না। এই শব্দগুলো যদি আমাদের জীবনের পথ থেকে আমরা খানিকটা যদি দূরে সরিয়ে রেখে আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে হবে, আমি 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 ডিপ্রেশনে নেই, যদি এই পজিটিভ ভাবনাটা ভাবি, তাহলেই কিন্তু আপনার নেগেটিভ জায়গা থেকে আপনি অনেকটা দূরে সরে আসবেন, এবং নেগেটিভ চিন্তা ভাবনা ছেড়ে আপনাকে পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ মানুষজনের সঙ্গেই থাকতে হবে, তাই তো? আমি একটা কথা, অনেকেই এটা বলে যে রেকির এই যে অ্যাপ্লিকেশনটা, এটা কতদিনে শুরু হয়, এবং আমরা যারা ধরো তোমার কাছে আসছি, বা তোমার প্রচুর মানুষজন তোমার কাছে আসে, তারা দূর থেকে তোমার সাথে কখনো ফোনে, কখনো তুমি তাদের কাছে যাচ্ছ, তাদের সঙ্গে এই যে থেরাপিটা তুমি কিভাবে অ্যাপ্লাইটা করি? মনে করো অনেক সময় আমাদের টাচ অ্যাপ্লাই হয়। টাচ অ্যাপ্লাই কেমন হয়? মনে করো একটা ক্রনিক পেন হচ্ছে কারো হাঁটুতে, কারো এখন যেমন দেখা যাচ্ছে অনেকেরই এখন একটা শ্বাসকষ্ট হচ্ছে এই এনভায়রনমেন্টের জন্য। তো এই বিশেষগুলো আমাদের কিছু পয়েন্টস আছে, আমাদের সেই 12টা পয়েন্টসে আমরা টাচ করে 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 সেখানে আমরা রেকি দিই। সেটা একদম ডিপেন্ড করে যে মানুষ যদি আসতে চায় আমার কাছে, সে আসতে অ্যাভেলেবেল, আর না হলে আমরা এটা ডিস্টেন্সেও দিই। ডিস্টেন্সের মাধ্যমটা হচ্ছে আমাদের কাছে একটা ফটো, তার নাম এবং তার ডেট অফ বার্থ, এইটুকু হলেই হয়ে যাচ্ছে। এবং আমরা ডেইলি বেসিসে তার সাথে কমিউনিকেট করি, এবং এটার কোনো মানে নেই যে আমি যখন রেখে দিচ্ছি তাকে চুপ করে শুয়েই থাকতে হবে বা মানে বসে থাকতে হবে। সে নিজের কর্মক্ষেত্রে সে নিজে ব্যস্ত থাকে, আমি এখান থেকে রেখে দিতে থাকি, এবং সে সেটা অনুভব করতে পারে যে আজকে আমার সাথে রেখে দেওয়া হয়েছে এবং আমি আজকে অনেক বেটার ফিল করছি, এবং ওটা ডে 1 থেকেই আমরা ফিল করতে পারি। আচ্ছা, গোটা আমি শুধু গোটা শহর বলবো না, দেশ বা বিশ্ব জুড়ে এই সিস্টেমটা এখন ভীষণভাবে ছড়িয়ে পড়েছে, এবং মানুষ উপকৃত হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং ধরো কারোর কোনো রোগ আছে, কতদিনের মধ্যে এই বিষয়টা অ্যাপ্লাই করাটা দরকার, এবং সে কিভাবে বুঝছে যে আমার পজিটিভ ভাইবস হচ্ছে? দেখো, প্রথমেই বললাম না যে রেকি হচ্ছে প্রোটেকশন। এবারে একটা ডিজিজ, যখন আমরা ডিজিজটাকে ফেস করছি, তার মানে দেয়ার ইজ নট ইন অর্ডার, আমার বডি অর্ডারে নেই। ঠিক, একদম। We are not in an easy portion that leads to the word disease. এবারে মনে করো তুমি এসছো আমার কাছে, তখন আমার কাছে এখনকার দিনে মেয়েদের মধ্যে একটা ভীষণ মানে প্রবণ আছে সিস্ট, ওভারি সিস্ট,
তো এই সিস্টের ব্যাপারে আমি অনেক পেশেন্টকে ট্রিট করেছি। মাইগ্রেন, এরা কি হচ্ছে, এরা আসছে এই সিস্টটা নিয়ে এবং তার সাথে এরা ডক্টর কনসাল্টও করছে, সাথে আমরা থেরাপি দিচ্ছি। এবং আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে তারা যখন আবার রিব্যাক সোনোগ্রাফি করেছে তাদের কাছে কিন্তু সিস্টার দেখা যায়নি, তারা পুরোপুরি কিওর হয়ে গেছে। কিন্তু অপারেট করতে হয়নি, আমরা থেরাপি দিয়েই সেটাকে ডিজলভ করিয়ে দিচ্ছি। যেমন মাইগ্রেন, আমাদের মাইগ্রেনের পেনটা যখন হয় তখন দেখবে আমাদের ঘাড় হাত সবের মধ্যে একটা আনইজি ফিলিং আসে। তো তখন আমরা বলেই দিই যে এই মাইগ্রেন যেগুলো মনে করো লং টার্ম ডিজিজ, ইনসোমিয়া, যেমন আমার ঘুম আসছে না, অনেকেরই প্রবলেম, এগুলো আমাদের কাছে অ্যাটলিস্ট 6 মাস একটা থেরাপির মধ্যে থাকে। তাতে কি হয়, 2 মাসে তো আমরা ফল পেয়েই যাব, কিন্তু মানে একটা র্যাপিড 6 মাসের মধ্যে হিলিং এর মধ্যে এটাকে আমরা পুরো কিওর করে দিচ্ছি, এটা পুরো ফুল ফর্মে কিওর হয়ে যাচ্ছে, আর হয়তো ডিজিজটা ফিরে পাচ্ছে না। তার সাথে আমাদেরকে একটু মেডিটেশন, একটু লাইফ প্যাটার্নটাকে চেঞ্জ করা, নিজেদের মধ্যে প্রচুর প্রচুর পজিটিভ ভাইবস না, এগুলো একটু করলেই আমরা ভালো থাকতে পারি। বেশ, প্রিয়াঙ্কা কিন্তু খুব সহজ সরল ভাষায় বলছে যে কিভাবে ভালো থাকার ও পাসওয়ার্ডটা কিন্তু আমাদের কাছে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছে। এবং তার জন্য ডেফিনেটলি মানে আপনাদের নিজেদেরও ইচ্ছা শক্তিটা, উইল পাওয়ারটাও খুব হাই থাকতে হবে যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে মাঠে নেবে রানটা করতেই হবে। কালকেরই যখন প্রিয়াঙ্কার সাথে কথা হচ্ছিল তখন বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে হতে কিন্তু এটা হচ্ছে যে নিজের উইল পাওয়ারটা খুব থাকা দরকার। আমি উইল পাওয়ারের কথা আসবো, তার আগে ওর উইল পাওয়ারটা একটুখানি আসলে একটুখানি শুনবো। একেবারে শিল্পনগরী দুর্গাপুরে ব্রন অ্যান্ড ব্রট আপ, কাজকর্ম পড়াশোনা, তারপরে কলকাতায় আসা, একদম প্রপার গৃহবধূ এবং এর সঙ্গে ডেফিনেটলি সমাজের জন্য কিছু কাজ করব, এই ভাবনা থেকে ওর এই জগতে চলে আসা। রেকিকে বেছে নেওয়ার কারণটা কি ছিল এবং সমাজের জন্য কিছু কাজ করবো, এটা তোমার একেবারে প্রথম দিন থেকে তোমার মনে আছে? রেকিকে আমি বাছিনি, রেকি আমাকে বেছে নিয়েছে, মানে এটাই হচ্ছে কথাটা। কেন, প্রথমেই বলি যে দেখো, আমি না ওই সেক্টরটাকে খুব পছন্দ করতাম যাদের জন্য কেউ ভাবে না। আচ্ছা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করব, গিয়ে একটা স্যালারি আসবো, কিন্তু দিনের শেষে আমার মনে হয় না ওই 24 ঘন্টায় কাজ, ট্রাবল, মানি প্রচুর আছে, একটা হয়তো বেশ মানে অন্যরকম লাইফ, বাট 24 ঘন্টার পরের যে দিনটা সেটা হয়তো সেই পিসফুলনেসটা লিড করে না। লটস অফ টেনশন, লটস অফ ওয়ারি, আজকে বসকে এটা না দিতে পারলে এটা হয়ে যাচ্ছে। তো তখন আমার ভাবনা চিন্তার মধ্যে, ইটসেলফ আই ওয়াজ আ বিবিএ স্টুডেন্ট, তো আমার মার্কেটিং লাইনটাই সবসময় ছিল, ইভেন আমার বাবা ব্যাংকে ছিলেন, তো ইচ্ছা ছিল যে কোনো মতে, কিন্তু যাই হোক আমি সেটা জীবন সূত্রেই হোক, লাইফের ফ্লোতেই বল, আমি সেটা কোনোদিনই করে উঠতে পারিনি। তারপরে আমার প্রতিনিয়ত আমি একটা না মানে একটা ডিস্ট্রেস থেকে মানে নিজেকে ভেবেছিলাম যে হয়তো আমি আর কিছু করে উঠতে পারবো না, কিন্তু সে করে উঠতে না পারার মধ্যেও আমার প্রতিনিয়ত একটা শব্দ কাজ করতো যে একটা এনজিওর জন্য যদি কাজ করতে পারি, একটু সমাজের জন্য যদি কাজ করতে পারি। তো সেইভাবে 2019 থেকে যখন আমার মনে হয়েছিল যে সত্যি হয়তো আর কিছু করা যাবে না, তারপরে করোনাকালীন যখন আমি ঘরে বসে থাকতাম তখন আমি রেকি সম্বন্ধে জানি। আচ্ছা, আমি পড়াশোনা শুরু করি রেকি নিয়ে, পুরো রেকি ব্যাপারটাকে আমি ভালো করে বুঝি, তখন বুঝতে পারি যে আমরা যখন মেডিটেশন করি দেখবে আমাদের মধ্যে একটা সুন্দর ঊর্জা কাজ করে, আমাদের পুরো বাড়ি বা ঘর একটা ভাইব্রেশনে ফিল করে, সেই ঊর্জাটাকে রেকি বলা হচ্ছে। এবং আমি সেটা না তখন ঘরে বসেই ফিল করতাম। তারপরেই আমার সেই ফিলিংস থেকে আমার রেকি শেখার পর থেকে তারপরে তো অ্যাজ আ থেরাপিস্ট কাজ করা, এবং এই থেরাপি হওয়ার পরে আমি প্রচুর মানুষের ভালোবাসা পাই। আমি রেকি শেখার পরে আমি একটা জিনিস বুঝি, যে তোমার নয় সে চলে যাবে, আর যে তোমার সে তোমার জন্য একদম ফুল মানে পুরো রাস্তার মধ্যে ফুল বিছিয়ে দেবে। দিস ইজ রেকি, আমি বলতে পারি। ঠিক, খুব সুন্দরভাবে বললো যে তোমার নয় সে চলে যাবে, আর যে তোমার সে সারা জীবন তোমার জন্যই থেকে যাবে, কাঁটা নয় ফুল বেছাবে। এবং এর সঙ্গে যেটা একটা কথা বলছে যে রেকিকে আমি বাছিনি, রেকি আমাকে বেঁচেছে। তারপরে ভাবুন যে গুড স্টুডেন্ট, দারুণ একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপরেও কিন্তু একটা নিশ্চিত চাকরির ভবিষ্যৎ যখন থাকে তখন আমরা অধিকাংশ মানুষই আমরা ভাবি যে নিজেদের কথা, নিজেদের ভবিষ্যতের কথা, নিজেদের সংসার নিয়ে। ও নিজেকে ধরে আর 5টা মানুষের কথা ভাবছে,
অর্থাৎ এটাও কিন্তু নীরবে নিঃশব্দে বিপ্লব হচ্ছে। এবং ও কথা বলছে যে আমি অবশ্যই সমাজসেবাটা করতে চাইছি এবং সমাজসেবাটা ডেফিনেটলিও করছে ভবিষ্যতে। আমি জাস্ট এই আলোচনায় আসবো, কিন্তু তার আগে যখন সমাজসেবার কথা বলো, মানে এরকম মানে ডেফিনেটলি প্রচুর মানুষ প্রচুর রকমভাবে সমাজসেবা করে, এরকম কি কোনো নির্দিষ্ট প্ল্যানিং আছে আমাকে একটা এনজিওর মাধ্যমে সমাজসেবা করতে হবে, এরকম কি কোনো ভবিষ্যৎ প্ল্যানিং রয়েছে? না দেখো, আজকে থেরাপিস্ট বা কনসালটেন্সি এই যে ব্যাপারগুলো হয়েছে এখন, এগুলো খুব কস্টলি, এগুলো খুব কস্টলি। মানে আমি নিজেও যখন যাদের কাছে শিখেছি, আমার যারা মেন্টর ছিলেন, ভীষণ কস্টলি, ম্যাটারটা খুব কস্টলি। এবার আমার কথা হচ্ছে, কারোর কাছে যখন প্রবলেমটা আছে, সত্যি তার কাছে একটা প্রবলেম, কথাটা হচ্ছে প্রবলেম, তাহলে প্রবলেমে পড়ে যদি আমাকে অনেকটা টাকা একটা অ্যামাউন্ট ব্যয় করতে হচ্ছে, তখন আমাকে দুবার ভাবতে হচ্ছে যে আমি সেই মানুষটার কাছে নিজের জন্য যাব একটা থেরাপি নিতে। সেই মাইন্ড থেকে আমি ভেবেছি এটা সমাজ সেবা হিসেবেও কিছুটা দেওয়া হোক। আচ্ছা, এনার্জি যখন দিচ্ছি একটা এক্সচেঞ্জ অবশ্যই থাকবে, সেটা উইথাউট এক্সচেঞ্জ পসিবল নয়। বিকজ আমার গুরু তিনিও বলেছেন যে যখন আমরা রেকি সার্ভ করব উইথাউট এক্সচেঞ্জ, সেটা কখনোই ফুলফিল নয়। কিন্তু সেটা যাতে কারোর পক্ষে বার্ডেন না হয়ে যায়, সেটাকে আমি সমাজ সেবা হিসেবে ধরেছি। যে মানুষ প্রবলেমের নাম শুনে যেন প্রিয়াঙ্কার কথাটা মনে করতে পারে যে ওর কাছে গেলে অ্যাটলিস্ট আমাকে সেই ব্যাপারে ভাবতে হবে না। একটা নমিনাল এক্সচেঞ্জ দিয়ে যেন আমরা প্রবলেম থেকে গেট রিড হতে পারি, এটাই হচ্ছে আমার সমাজ সেবার প্রথম উল্লেখ ছিল, যে এইভাবে সমাজ সেবাটা শুরু হোক। বাড়ির তোমার হাজবেন্ড, তোমার বাবা মা, সবাই মিলিয়ে তারা যখন দেখছে যে এইভাবে তুমি একটা সমাজ সেবা করে চলেছো, তাদের সাপোর্টটা কতটা পাচ্ছ, তারা কি বলছে? প্রথম আমার খুব একটা সাপোর্ট কারো থেকেই ছিল না। কেন, সবাই ভেবেছিল যে আমি একটা খুব ভালো, মানে যা হয় একটা মধ্যবিত্ত, হয়তো টিচার, নাহলে একটা ব্যাংকে কাজ করবে, তো এরকমই একটা মনোভাবনা ছিল। কিন্তু আমার বাবা এবং আমার হাজবেন্ডের মুখে আমি দুটো জিনিস শুনতাম, যে খুব অল্পতে খুশি থাকতে শেখো। এই জিনিসটা আমার মধ্যে খুব স্ট্রাইক করতো। অল্প মানে কি, আমার যতটুকু তার বাকিটা আমি সবাইকে দেব। তো যদি সবাইকে আমি দিয়ে খেতে চাই, তাহলে অবশ্যই ক্ষতিও নেই, এবং সেটাকে যদি অপরকেও ভালো রাখছি। তো সেই ব্যাপার থেকে যখন তারা বলতো এই লাইন কেন, তখন আমি তাদেরকে এটাই মানে উত্তরে বলেছিলাম যে ওই যে বলেছিলাম আমি খুব অল্পতেই সন্তুষ্ট, আমার যেটুকু আছে আমি সেটুকু রেখে আমি সমাজ সেবার মধ্যে নিজেকে লাগাতে চাই। বেশ, দেখুন তাহলে প্রিয়াঙ্কার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু দুটো ক্যারেক্টার পাচ্ছি। এক হচ্ছে রেকি থেরাপি নিয়ে কাজ করছে, রেকি মাস্টার প্রিয়াঙ্কা সাহা। আবার আরেকদিকে বলা যেতে পারে সমাজ সেবিকাও প্রিয়াঙ্কা সাহা। তার কারণ হচ্ছে সমাজ সেবা করতে গেলে যে আপনাকে রাজনীতির রঙে আসতে হবে একেবারে নয়। প্রিয়াঙ্কার মতো গৃহবধূরা কিন্তু বারবার সেটা কিন্তু প্রমাণ করছে, এবং আজকে প্রিয়াঙ্কার সাথে কথা বলতে বলতে আমারও সেই উপলব্ধি। আমি নিশ্চিত যারা আজকের এই আমাদের বিশেষ পডকাস্ট বা বিশেষ এই ইন্টারভিউটা দেখছেন তারাও কিন্তু একমত হবে। প্রিয়াঙ্কা কিন্তু ভীষণভাবে শিরডি সাই বাবার ভক্ত। আমার পেছনে যে এই মুহূর্তে যে এই ভিজুয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, তাতে আপনারা বুঝতেই পাচ্ছেন বাবার ধ্যানে জ্ঞানে মগ্ন এই প্রিয়াঙ্কা পরবর্তীকালে রেকি জগতে এসছেন। ডেফিনেটলি ওর গুরুর ছবি আছে। আমি একটু এনাদের কথা শুনতে চাইবো, প্রথমে বাবার কথা কিভাবে এবং তারপরে এনার কথা যদি একটু বলো। বাবা হচ্ছে আমার লাইফ চেঞ্জার। আচ্ছা, মানে আমি যখন কলেজে পড়ি তখন থেকেই আমি বাবার প্রতি ভীষণ ডিভোটেড। প্রথম আমার নিজের বাবা সেইখান থেকে আমাকে ওখানে বাবার কাছে নিয়ে যান, বাবার কাছে। তারপরে আমি লাইফে প্রত্যেকটা পদক্ষেপ ফেলি ওনার নাম নিয়ে। এবং আমি যখন খুব ডিপ্রেশনে ছিলাম, মানে আমার যখন মাইন্ড স্টেটে এটা ছিল যে হয়তো আমি কিছু করতে পারছি না, তখন আমি বাবার কাছে এটা বলেছিলাম আমি কিছু করতে চাই, সেটা তুমি বলে দেবে আমি কি করব। তখন বাবা কিন্তু আমাকে রেকি দিয়েছিলেন। রেকিটা তখন থেকেই শুরু। মোটিভেশনাল কোচ হিসাবে কাজ করা, নিজের মাইন্ডসেটকে বদলানো, ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করা, এই সব কিছু বাবার পথেই হাঁটা। তো বলতে পারেন যে পুরো ব্যাপারটাই বাবাই ক্রিয়েট করেছে আমার জন্য। আমি জাস্ট হেঁটে যাচ্ছি, যখন পড়ে যাই আবার বাবা তুলে দেয়, আমি আবার হাঁটি। তো এই প্রসেসটা এইভাবেই চলছে। আগামীকালে যতদিন আমি পৃথিবীতে আছি ততদিন এইভাবেই চালাবো। এবং এনার কথা যখন বলি, ইনি হচ্ছেন যে আমরা জানি, দেখো এই ঊর্জাটার সম্বন্ধে তোমাকে বলেছিলাম, কিন্তু আমাদের বেদান্তেও আমরা দেখিয়েছি যে এনার্জি অলওয়েজ কাজ করে। কেন, বাবার কথাই যখন বললে আমরা দেখবে বাবার সাই চরিত্রতে পড়েছি যে যখন বাবার কাছে পয়সার ভীষণ অভাব ছিলেন, তখন উনি জলেও প্রদীপ জ্বালিয়েছিল। সেটা কি? ভাইব্রেশন।
অ্যাকচুয়ালি সেটাও ভাইব্রেশন, এনার্জি। ঠিক। তো আমাদের কাছে সেই পাওয়ারটা ছিল, কিন্তু হয় না যে অনেক সময় আমরা সেই ডিগ্রিটা না পেতে পেতে সেটার মর্যাদা দিতে ভুলে গেছি। তো আমাদের জগতের মানে যে ব্যাপারটা ছিল যে আমরা সেই ব্যাপারটা দেখবে আগেকার দিনে সাধুরা বলতো যে আমরা এত তপস্যা করেছি, আমাদের মধ্যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি পাওয়ার, ঊর্জা পাওয়ার। কিন্তু ডক্টর মিকাওইসি যিনি জাপানে থাকতেন, তিনি কি করেছিলেন, আমরা তো এখন অ্যাটনমেন্ট নিচ্ছি, অ্যাটনমেন্ট নিয়ে আমরা এটা মাস্টার্স হচ্ছি, আমাদের গুরু থাকছে, আমাদের ওপরে যারা আছেন হিলার্সরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি 21 দিন ধরে পাহাড়ে গিয়ে তপস্যা করেছিলেন, আচ্ছা, না খেয়ে না দে, এবং 21 দিনের দিন তিনি মানে একদম মানে যা হয় 21টা দিন না জল না খাবার খেয়ে তিনি একদম উইক হয়ে গেছিলেন, তিনি পড়ে যান, তিনি পাহাড়েই পড়ে যান। এবং পড়ে যাওয়ার মধ্যে তিনি অজ্ঞান অবস্থায় দেখে যে দৈব শক্তি থেকে একটা এনার্জি তার মধ্যে পেনিট্রেট করছে, একটা লাইট এনার্জি। কেন যখন আমরা রেইকি দিই তখন আমরা এটা ভিজুয়ালাইজার রাখি যে দেখবে 18 ইঞ্চি মাথার উপর থেকে তোমার মধ্যে একটা লাইট কিন্তু পেনিট্রেট করছে, সেটাই হচ্ছে পাওয়ার, এনার্জি। তো তখন উনি ওটা ফিল করেন যে ওনার মধ্যে পাওয়ারটা আসে, কিন্তু সে ফিল করেছিলেন কিন্তু বুঝতে পারেননি যে উনি কিন্তু রেকিটাকে তখন নিজের মধ্যে নিয়ে নিয়েছে। আচ্ছা, এবারে সে ফিরে আসে, কিন্তু উনি যে 21 দিন খাননি, এত উইক, ওনার শরীরের কোনো মানে মানে কোনো রকম এফেক্ট কিন্তু উনি পাননি, উনি একদম স্টেডি স্টেবল ভাবে ঠিক পাহাড় থেকে নেমে এসে ওনার গ্রামের মানুষদের ট্রিটমেন্ট শুরু করেন। আচ্ছা, সেখানে হয়তো কারু ব্যথার ট্রিটমেন্ট হচ্ছে, কারু জ্বরের ট্রিটমেন্ট হচ্ছে, কারু লেগে গেছে সেখানে ট্রিটমেন্ট হচ্ছে, অনেক অ্যানিমালস ট্রিটমেন্ট হচ্ছে, প্রচুর ট্রিটমেন্ট করে। এবং মানুষরা যখন দেখছে যে ওই ট্রিটমেন্টে বা ওই ঊর্জাতে, এনার্জিতে আমরা ভালো হচ্ছি, তখন থেকে রেকি কথাটা শুরু হয় যে আমরা এইভাবে রেকি দিলে আমাদের শরীরের হিলিং করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমরা সেই শরীরের প্রসেসটাকে হিলিং করতে পারি। আগেকার দিনে দেখবে একটা কথাই ছিল না যে পায়ে লেগেছে, একটু কিছু পাতা টাতা দিয়ে হাত দিয়ে এরকম করে ধরো, তোমার ঠিক হয়ে যাবে। কেটে গেছে, একটু মুখ থেকে একটু স্যালাইভা লাগিয়ে দাও, ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের বডিটা হিলিং করার মতনই সিস্টেম দিয়ে তৈরি, কিন্তু আমরা এখন রেস্টলেস, আমাদের প্রিয় হচ্ছে হসপিটাল, ডক্টরস, টেস্ট, আমরা ওগুলো না করলে সেটার মধ্যে আমরা স্যাটিসফ্যাকশন পাই না। তাই জন্য আমাদের এই অধৈর্যের ব্যাপারটা আমাদের সেই প্রসেসটাকে বন্ধ করে দিচ্ছে। খুব সুন্দরভাবে আজকে প্রিয়াঙ্কার সাথে কথা বলতে বলতে ওর রেকির যাত্রা, ডেফিনেটলি ওর খানিকটা ব্যক্তিগত জীবন, ডক্টর মিকাওসির কথা ও বললো, কিভাবে ওর এই জগতে আসা, ডেফিনেটলি তার আগে সবার উপরে কিভাবে সাইনাথ, সাই বাবা ওকে আশীর্বাদ করেছে, এই প্রত্যেকটা জীবনের ধাপ এইভাবেই কিন্তু প্রিয়াঙ্কার মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা খুব সুন্দরভাবে পেরিয়ে এসছে বলে, আর ডেফিনেটলি একটা অধ্যাবসায় ছিল বলে আজকের কিন্তু আমরা প্রিয়াঙ্কা সাহা নামের পাশে মোটিভেশনাল কোচ এই শব্দটা ব্যবহার করতে পারছি। তার কারণ আপনার যদি লক্ষ্য স্থির থাকে তাহলে কিন্তু আপনি সচিন তেন্ডুলকার হতেই পারেন, আর লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে তো আপনাকে বিনোদ কাম্বলির মতো দশা হতে হয়। আমি দুটো জাস্ট উদাহরণ আমি টেনে ধরলাম। প্রিয়াঙ্কা, আমরা ডেফিনেটলি রেকি নিয়ে যখন আমরা কথা বলছি, আমরা পরের পর্বে কোন বিষয়টা ছোবো যদি একটুখানি দর্শকদের বলো, নেক্সট এপিসোডে আমরা কি বিষয় নিয়ে আসবো? আমি লাইভ কিছু হিলিং তোমাদেরকে দেখাবো। আচ্ছা, যে মানুষ মনে করো কিভাবে সেই হিলিংটা পাওয়ার পরে নিজেদেরকে রিল্যাক্স ফিল করে, সেটা আমরা নেক্সট এপিসোডে দেখব। নিশ্চয়ই। বেশ, খুব একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় আজকের এই এপিসোডটা আমরা ইতি টানবো। পরের পর্বে আমরা ডেফিনেটলি প্রিয়াঙ্কার সঙ্গে থাকবো, লাইভ হিলিং প্রিয়াঙ্কা দেখাবে এবং এমন একজনকে ও হিল করবে, এই হিলিংটা নেওয়ার পর সে কতটা ফিল গুড অনুভব করছে, আমরা এই ছবিটা সরাসরি তুলে ধরবো, তাই তো? ডেফিনেটলি দর্শকরা তোমার সাথে যারা আসতে চায়, সবটা একটা পরিমিত সময়, একটা ছোট্ট এই ইন্টারভিউ বলা যায় না, তো তারা কিভাবে তোমার সাথে সবার আগে কন্ট্যাক্ট করবে যদি একটুখানি বলো। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমাদের স্ক্রলে যাচ্ছে নাম্বারটা। আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমার নাম্বারে ফোন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, তারপরে তো যেভাবে যার প্রবলেম আমি সেইভাবে তাকে গাইড করে দিই। আচ্ছা, তার মানে সঠিক সময় সঠিক রোগটা ধরাটা খুব দরকার। একদম।
বেশ, আজকের আমরা প্রিয়াঙ্কার সাথে ছিলাম। আমরা রেকি কিভাবে কাজ করছে, তার হিস্ট্রি, মানুষ কিভাবে সেই রেকির থেরাপিটা কখন বুঝবে এবং সে কখন ফিল গুড অনুভব করছে সেটা আমরা নিয়ে আলোচনা করলাম। আমরা পরের পর্বে ডেফিনেটলি আমরা লাইফ রেকি হিলিং আমরা সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে মনে হয় এই পর্যন্তই থাকুক, আমরা পরের পর্বে আসছি। আপনারা আমাদের ছেড়ে কোথাও যাবেন না, তার কারণ আমরা রেকি থেরাপি মোটিভেশনাল কোচ প্রিয়াঙ্কার সঙ্গে এই যে সফরটা আমাদের, এই সিলসিলাটা আমাদের চলতেই থাকবে। পরের পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ওপর কনফিডেন্স রাখুন।